যে দূরে, ওই দূরে ওখানে গেছে ওরা। এই মনসুনে আমরা চলে গেলাম দার্জিলিং এর সমস্ত অফবিট জায়গাগুলো ঘুরে দেখবো, আর কত কি খরচ পড়লো সবগুলোই কিন্তু এই ভিডিওতে জানাবো। দাঁড়াও, আমাদের এই লম্বা সফরে কিন্তু দুজন ছোট্ট সহযাত্রীও ছিল। একজন আমার বোনের ছেলে টিনটিন, আর একজন দুষ্টু মিষ্টি কিউট অ্যান্ড নটি আমার দিদির মেয়ে টুকুন। আর এই হলো আমাদের ব্যাচেলার গ্যাং। না সবারই বিয়ে হয়ে গেছে, তবুও ঘুরতে গেলে ভুলেই যাই যে আমাদের বিয়ে হয়ে গেছে। চলো প্রথমেই চলে আসলাম আমাদের ডেস্টিনেশন হাওড়া স্টেশনে। এখান থেকেই কিন্তু আমাদের ট্রেনটা ধরতে হবে। আর টিকিট কাটার কথা তো ছেড়েই দিলাম, জানো তো বহু অক্লান্ত পরিশ্রম করে রাত দিন ফোন ঘাটার পরে গিয়ে আমরা টিকিট পেয়েছিলাম। তার মানে বুঝতে পারছো তো, ঘুরতে যাওয়ার মানুষের কিন্তু অভাব নেই। সে মনসুনই হোক বা উইন্টারই হোক বা সামার হোক, সব সময় কিন্তু মানুষ ঘুরছে। যেহেতু ট্রেন আসতেই 10টার উপর বেজে গেছিল, তো ট্রেনে উঠেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এই যে তরকাটা দেখছো, এটা কিন্তু আমি বানিয়ে এনেছিলাম। আর এই সেদ্ধ ডিমগুলো আমার দিদি নিয়ে এসেছিল। চলো খাওয়া দাওয়া শেষ করে হই হুল্লোড় করে সকাল ট্রেন এসে পৌঁছলো এনজিপির দুয়ারদারে। আর যেহেতু কলকাতা থেকেই আমরা ট্রাভেলার্স বুক করে এসেছিলাম, তো এখানে এসে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, গাড়ি চলে আসলো আর গাড়িতে চড়েও বসলাম। ব্যাস শুরু হয়ে গেল আমাদের যাত্রা। যেতে যেতেই কিছুটা দূরেই পাহাড়ের সামান্য ভিউ দেখতেই একেবারে সবাই হল্লা চিল্লা করে উঠলো। চারিদিকটা এত সুন্দর, চারিদিক সবুজে সবুজ, একদম পাহাড়, তার মাঝখান থেকে চলে যাচ্ছে আমাদের গাড়ি। আর রাস্তার ধারে ধারেও রয়েছে কিছু ছোট ছোট দোকান, ওই নর্মাল হয়তো চা কফি একটু ম্যাগি এসব পাওয়া যাবে। পাহাড়ের ভিউ দেখতে দেখতেই চলে আসলাম কিন্তু তিস্তা নদীর কাছে। আর আমরা যে সময় গিয়েছিলাম সেটা কিন্তু মনসুনের ওয়েদার ছিল। বিশ্বাস করো, মনসুনের ওয়েদারে গিয়েও আমরা ভালো করে বৃষ্টি পাইনি। এটা কিন্তু আমাদের কাছে একটা গুড লাক বলতে পারো। চলো প্রায় 2 থেকে 3 ঘন্টা পর পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অহলধারা ভিউ পয়েন্ট, যেটা কিনা দার্জিলিং এর অফবিট লোকেশন সিটং এর খাসমহল ফরেস্টের অন্তর্গত। আর বলে রাখি, এখানে ঢুকতে কিন্তু সিঙ্কোনা ফরেস্ট বলে একটা জায়গা আছে, সেখানে মাথা পিছু 20 টাকা করে প্রত্যেক জনের লাগবে। আর তাছাড়াও গাড়ি পার্কিং এর জন্য পার গাড়ি 100 টাকা করে। যেহেতু আমাদের দুটো গাড়ি ছিল, আমরা টোটাল 12 জন ছিলাম, সেহেতু আমাদের 200 টাকা নিয়েছিল। এখানের ভিউটা একদম নজর কাড়া। দার্জিলিং এর সব থেকে মূল আকর্ষণ আমার কাছে মনে হয় এই শিটংটাই। অনেকের অনেক জায়গা বেশি ভালো লাগতে পারে, তবে আমার কিন্তু এই জায়গাটা বেস্ট লেগেছিল। আর আমরা এমন দিনেও গিয়েছিলাম, চারিদিকটা একদম ঝলমলে আকাশ, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটা কিন্তু একদম ফাটাফাটি ছিল। খাবার দাবারের দোকান তেমন একটা ছিল না। মোমো পাওয়া যাচ্ছিল, 1 প্লেট মোমোর দাম 80 টাকা। আমরা ওই 2-3 প্লেট মতো নিয়েছিলাম, ওই হালকা একটু টেস্ট চেক করার জন্য। ঠিক আছে, এদিকে আমি যতক্ষণে ক্যামেরা করছিলাম, দূরে তাকিয়ে দেখি ওরা অত দূরে পৌঁছে গেছে। তাড়াতাড়ি করে আমিও চলে আসলাম, কিন্তু আসার পথে বাপরে এত উঁচু, প্রচন্ড কষ্ট হচ্ছিল। চারিদিকটা ভালো করে দেখে তারপর আবার গাড়িতে চড়ে বসলাম। আবার শুরু হলো আমাদের অন্য ডেস্টিনেশনের পথে যাত্রা। আর এই ভিউটা দেখো, এক কথায় যাকে অপূর্ব বলা যায়। চলো গাড়ি চড়তে চড়তে চলে আসলাম এবার শিটংয়ে। কেন চলো এবার নিচের সাইডে যেতে গিয়ে দেখলাম একটা সুন্দর বৌদ্ধ মন্দির আছে। সেখানে কিন্তু এরকম অনেক পতাকা টানানো আছে, আর এই পতাকার গায়ে কিন্তু তাদের ভাষাও লেখা আছে। এইখানে দেখো জাস্ট, এইগুলো কি সুন্দর লাগছে। এখানে তেমন আর বেশি কিছু দেখার ছিল না, কয়েকটা ফটোশুট করেই তারপরে উঠে পড়লাম গাড়িতে। এইবার দেখো কত চারিদিকে পাইন ফরেস্টের সমাগম। আমরা বলেছিলাম গাড়িটা দাঁড় করাতে, তো গাড়ির ড্রাইভার কিন্তু আমাদের বলে দিয়েছিল আগে গেলে আরও অনেক পাইন ফরেস্ট আমরা দেখতে পারবো। বিশ্বাস করো, এই যে ভিউটা থেকে যখন গাড়িটা নিচের দিকে নামছিল না, তখন একদম আত্মারাম খাঁচা যাকে বলে। এর আগেও আমি এরকম অনেক অভিজ্ঞতা উপভোগ করেছি জীবনে, তবুও এরকম সপরিবারে কিন্তু কোনোদিনও যাইনি। তাই এখানে গিয়ে কিন্তু ভীষণ আনন্দ হয়েছে। আর গত 2 বছর ধরেই ভাবছিলাম যে দার্জিলিং যাব করে, হয়ে উঠছিল না। অ্যাট লাস্ট হঠাৎ করেই একটা প্ল্যান হয়ে গেল, রাতারাতি যেন সবকিছু ফিক্স হয়ে গেল, সবাই মিলে ঘুরতে যাব। সেই এনজিপি থেকে প্রায় 5 ঘন্টা ধরে গাড়িতে ট্রাভেল করে তারপর ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের ফার্স্ট হোটেলে। আর আমরা কিন্তু অফবিট লোকেশন দেখবো বলে হোমস্টে করেছিলাম। বিশ্বাস করো, সিটির ভিউ দেখে কোনো লাভ নেই। তোমরাও যদি কেউ ঘুরতে যাও, অবশ্যই অফবিট প্ল্যান করবে, কারণ মেইন আকর্ষণ কিন্তু অফবিটেই।
চলো এবার তাহলে হোটেলের দিকে একটু যাওয়া যাক। এখানে একটা চেয়ার টেবিল দিয়ে দাও দিছিল, এখানটাই বসে থাকো। দেখি ও ভাই দেখে যাও, দেখতে হবে না, খুলে দাও কাঁচটা। মাই গড। সারাদিন ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়াটা সেভাবে ঠিক হয়নি। এবার বসে পড়লাম আমরা খেতে। খাবারের মেনুতে কি কি ছিল দেখো, এখানে সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি ছিল, ডিমের কারি ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল। আর তুমি যতটা পারো খেতে পারো, কোনো অসুবিধা নেই যে এতটাই লিমিটেড, এতটা খাওয়া যাবে ওরকম কিছু নেই। সব থেকে ভালো লাগার বিষয়টা হলো যে তুমি যখনই খাবার চাইবে ঠিক তখনই ওরা কিন্তু তোমাকে গরম করে দেবে। আর বাচ্চাদের জন্যও কিন্তু একই বড়দের মতোই সার্ভিস দেওয়া হবে। সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধে হতে না হতেই চা এসে হাজির হয়ে গেল। সারাদিন সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিল যে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে যে যার রুমে রেস্ট করতে চলে গেল। কিন্তু আমি ভেবেই রেখেছিলাম ঘুরতে এসেছি যখন ঘুমোলে চলবে না, হয়তো আবার কবে আসবো তার নেই ঠিক। আর বলে রাখি এখানে কিন্তু বন্য জন্তুদেরও উৎপাত আছে, তাই খুব সাবধানে। চলো তোমাদেরকে একটু হোটেলের পেছনের ভিউটা নিয়ে গিয়ে দেখাই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকা আর ঝোনাকির আলো, সব কিছুর মধ্যেই যেন একটা ভালো লাগা লুকিয়ে আছে। ব্যাস, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে থাকছে আরও অনেক কিছু ইনফরমেশন আর দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। টাটা।